কদিন আগেই টিনা একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওটাতে ওকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে এবং ভিডিওটা কাকে বা কাদের উদ্দেশ্য করে ও করেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। এবার এই ভিডিওটার জন্য অনেকের অনেক রকমের ফিডব্যাক ও পেয়েছে। কেউ বলেছে যে হ্যাঁ উচিত হয়েছে, কেউ বলেছে উচিত হয়নি। আমি বলবো হ্যাঁ অবশ্যই ওর দরকার ছিল, কারণ সবসময় চুপ থাকাটাও ভালো নয়। সবসময় এই দীর্ঘ সময় ধরে যে ও চুপ ছিল, এতে হয়েছে কি যে কিছু মানুষ পেয়ে বসেছে, মানে তারা সবসময় ভাবে যে হ্যাঁ ভাই আমরা যা খুশি তাই বলতে পারি, যখন তখন যার তার সাথে শুইয়ে দিতে পারি, যার তার সাথে লাগিয়ে দিতে পারি, সব করতে পারি ওকে নিয়ে, কারণ ও তো কিছু বলে না, ও তো চুপচাপ থাকে। হ্যাঁ, তো এই রিয়াকশানটা অবশ্যই প্রয়োজন ছিল। তবে হ্যাঁ, এই বিষয়টা ফ্রিকুয়েন্টলি না হওয়াটাই ভালো, ওর চ্যানেলের জন্যই ভালো। এবং আমি জানি যে ও ওর চ্যানেলের কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে ও বুঝবে। এবার এই প্রসঙ্গে একটা টপিক উঠে এসেছে, সেটা হচ্ছে নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান হয়েছিল, সেই বিষয়টা উঠে এসেছে, তাই তো। প্রথমে আগে নেপালের বিষয়টা নিয়ে একটু কিছু আলোচনা করি। ইমাজিন করুন একটা দিন সকালবেলা উঠে দেখলেন যে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ হঠাৎ বন্ধ। তো এরকমই কিছু একটা ঘটনা ঘটেছিল নেপালে। হ্যাঁ আমি জানি যে আপনারা অনেকেই জানেন, তাও আমি আর একবার একটু ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। প্রথম প্রশ্নটাই হচ্ছে যে নেপালে কি সত্যি সত্যি বন্ধ করে দিয়েছে, মানে ইউটিউবটা কি সত্যি বন্ধ হয়ে গেছে বা ব্যান হয়ে গেছে? উত্তরটা অবশ্যই হ্যাঁ। নেপাল সরকার অ্যাকচুয়ালি ইউটিউব শুধু নয়, তার সাথে সাথে আরও প্রায় 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করেছিল এই মাসেই, 2025-এর এই সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। এবং তার কারণ হিসেবে দেখিয়েছিল যে এই সমস্ত অ্যাপগুলো সরকারের কাছে প্রপারলি রেজিস্টার করেনি, অর্থাৎ তাদের কোনো প্রপার রেজিস্টার্ড অফিস নেপালে নেই। এই কারণটা কিন্তু নেপাল সরকার দেখিয়েছিল। কিন্তু নেপাল সরকার যতই যাই কারণ দেখাক না কেন আর যত যাই ডিসিশন নিক না কেন, সিটিজেনরা কিভাবে এই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করছে সেটাও তো ম্যাটার করে, তাই না? তো যথারীতি এই ডিসিশন নিয়ে হিউজ জেনজি প্রোটেস্ট শুরু হয়, রাস্তায় হাজার হাজার মানুষ নামে, ক্ল্যাশেস হয় এবং দুঃখজনকভাবে কমপক্ষে 19 জন মারা যায় আর অনেক মানুষ ইনজিওর্ড হয়। তারপরে ফাইনালি মাত্র ওই মোস্ট প্রবাবলি 4 দিন পরে কি ওই 4-5 দিন পরে নেপাল সরকার ম্যাসিভ প্রেশারের আন্ডারে পড়ে এই ব্যানটা উঠিয়ে নেয়। সুতরাং এখন ইউটিউব আবার ওপেন, মানে নেপাল সিটিজেনরা বা যে কেউ যারা নেপালে যাবে তারা নর্মালভাবে কিন্তু এই ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ তারা ইউজ করতে পারে বা পারবে বা পারছে ইনফ্যাক্ট। তো এই পুরো ইনসিডেন্টটার পর কি হলো যে তখনকার যিনি প্রেসিডেন্ট বলছি প্রাইম মিনিস্টার ছিলেন কেপি ওলি, উনি রিজাইন করতে বাধ্য হন এবং তারপরে ইন্টারিম পিএম হিসেবে সুশীলা কার্কিকে আনা হয় এবং নতুন ইলেকশনের ঘোষণাও করা হয়। যদি আমি এক লাইনে বলতে যাই যে হ্যাঁ 4 দিনের জন্য ইউটিউব বন্ধ হয়েছিল নেপালে, কিন্তু এখন আবার চালু হয়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন ব্যান হয়েছিল, মানে হঠাৎ করেই কি নেপাল সরকার ডিসাইড করলো যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবে, মানে উইদাউট এনি রিজন? ডেফিনেটলি কোনো রিজন তো ছিলই, মানে একটা রিজন তো আমি বললামই যে কোনো রেজিস্টার্ড অফিস নেই, কিন্তু সেটা তো নেপাল সরকার দেখিয়েছে অফিসিয়ালি। এবার যে কোনো বিষয়ের কিছু অফিসিয়াল রিজন থাকে, কিন্তু হিডেন কিছু রিজন তো অবশ্যই থাকে। হ্যাঁ, তো সেটাই একটু এক্সপ্লেন করি। প্রথমে বলি যে নেপাল সরকার অফিসিয়ালি কি বলেছিল সেটাকে একটু এক্সপ্লেন করি। যে এই যে সমস্ত ফরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে লোকাল আইন অনুযায়ী নেপালে অফিস খুলে রেজিস্টার করতে হবে, না হলে তারা অপারেট করতে পারবে না। এবার তার পাশাপাশি সরকার এটাও বলেছিল যে যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নেপালে তাদের রেজিস্টার্ড অফিস খোলে তাহলে কি হবে যে
নেপাল সরকার ট্যাক্স কালেক্ট করতে পারবে। আর সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে, মানে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে যে সমস্ত ফেক নিউজ বা হেট স্পিচ ছড়ানো হয় সেগুলোকেও খুব সহজে কন্ট্রোল করা যাবে। কিন্তু এটা তো গেল অফিসিয়াল রিজন যেটা নেপাল সরকার দেখিয়েছে। এবার এর পেছনে ডেফিনেটলি কিছু হিডেন কজও আছে, হ্যাঁ, যেটা কিনা বাস্তবেই নেপালের সিটিজেনরাও মনে করেছে এবং সেটাই আসল রিজন হিসেবে ধরা হচ্ছে। সেটা হচ্ছে পলিটিক্যাল কন্ট্রোল। কারণ নেপালে ওই সময় হিউজ ক্রিটিসিজম চলছিল অনলাইনে, আর নেপাল সরকার সোশ্যাল মিডিয়াতে নিজের ইমেজ হ্যান্ডেল করতে একেবারেই পারছিল না। এবার এখানে আবার আর একটা প্রশ্ন উঠছে যে নেপাল সরকার সোশ্যাল মিডিয়াতে নিজের ইমেজ হ্যান্ডেল কেন করতে পারছিল না, তাদের কি এমন কুকীর্তি বেরিয়ে এসেছিল? অবশ্যই কিছু রিজন আছে। দেখুন, যে কোনো সরকারেরই করাপশন তো থাকেই, তাই না? তো নেপাল সরকারও বা কেন বাদ যাবে সেখান থেকে? তো প্রথমটাই হচ্ছে যে এই যে বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টস, হ্যাঁ, সেখানে ম্যাসিভ করাপশন লিক হয়ে গিয়েছিল বা লিক হচ্ছিল, ঠিক আছে? এবং ইয়াং যে সমস্ত নেপালি ক্রিয়েটাররা আছে, তার পাশাপাশি যে সমস্ত ইয়াং সিটিজেন জার্নালিস্টরা আছে, তারা এই নিয়ে ক্রমাগত নেপাল সরকারকে এক্সপোজ করছিল। তারপরে হচ্ছে যে কিছু স্মল স্কেল প্রোটেস্ট হচ্ছিল, আর স্টুডেন্ট মুভমেন্টে অতিরিক্ত পরিমাণে পুলিশ ফোর্স ইউজ করা হয়েছিল এবং সেই মুভমেন্টের ছবি এবং ভিডিও গোটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল বা ভাইরাল হয়ে গিয়েছিল। তার পাশাপাশি আনএমপ্লয়মেন্ট তো আছেই। আর আনএমপ্লয়মেন্টের পাশাপাশি এই যে জিনিসপত্রের দাম অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিল, মানে ইনফ্লেশন ক্রাইসিস যেটাকে বলে আর কি, সেইটা নিয়ে প্রচুর পরিমাণে মিমস, রিলস, শর্টসে নেপাল সরকারকে ডিরেক্টলি টার্গেট করা হচ্ছিল। তার পাশাপাশি তখনকার যিনি পিএম ছিলেন, যিনি রিজাইন করতে বাধ্য হয়েছেন, সেই পিএম মানে ওলি, যার নাম, ঠিক আছে, মানে পিএম ওলি, উনি অনেক সময় ওনার স্পিচে এমন কিছু কথা বলে দিতেন যেটা ইনস্ট্যান্ট ভাইরাল হয়ে যেত মিম হিসাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, নেপালের যে আরবান ইউথ ছিল বা এখনও আছে, তারা সোশ্যাল মিডিয়াকে লিটারালি ব্যাটেল ফিল্ড বানিয়ে ফেলেছিল। মানে তারা হ্যাশট্যাগস, ভাইরাল পোস্টস দিয়ে নেপাল সরকারকে রীতিমতো কর্নার করে ফেলেছিল। তো এই সমস্ত এই সমস্ত বিভিন্ন রকমের কারণের জন্য নেপাল সরকার ট্র্যাডিশনাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারলেও ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের কারণে তারা তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভটা ছড়িয়ে পড়েছিল সেই ন্যারেটিভটাকে কন্ট্রোল করতে পারছিল না। সেখানেই তারা রেগুলেশনের নামে আসলে সেন্সরশিপ চেষ্টা করে। তো যদি আমি বলতে যাই, মানে যদি আমি খুব সহজ ভাষায় বলতে যাই, অফিসিয়াল রিজন যেটা কিনা নেপাল সরকার দেখিয়েছিল সেটা ছিল হচ্ছে রেগুলেশন অ্যান্ড রেজিস্ট্রেশন ইস্যু। কিন্তু প্র্যাকটিক্যাল যে রিজনটা ছিল সেটা হচ্ছে যে স্পিচ কন্ট্রোল অ্যান্ড সেন্সরশিপ, সেটার জন্যই এত প্রোটেস্ট হয়েছিল বা এত প্রোটেস্ট হয়েছে। মানে যারা সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ আছেন, আমি জানি যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ভালো মতো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তারা হয়তো দেখেছেন মানে এখনও নেপালের সেই প্রোটেস্টের সময় যেভাবে মানে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল সেই ভিডিওগুলো স্টিল নাও এখনও চলছে আর কি। হ্যাঁ, এবার এখানে হয়তো অনেকের ডাউট হতে পারে যে হোয়াট ইজ সেন্সরশিপ, মানে সেন্সরশিপ মানে কি? তো সেন্সরশিপ হলো যখন অথরিটি, সেটা সরকার হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে বা কোনো পাওয়ারফুল গ্রুপ হতে পারে, তারা যখন ইচ্ছা করে তথ্য, খবর, কোনো লেখা, ছবি বা ভিডিও বা কোনো মতামত আটকে দেয়, মানে তাদের বিরুদ্ধে যখন সেই সমস্ত তথ্যগুলো যায় সেগুলো যখন তারা আটকে দেয় বা ডিলিট করে দেয় যাতে মানুষ সেটা না দেখতে পারে। আমি কিছু এক্সাম্পল দিই। যেমন ধরুন কোনো জার্নালিস্ট কোনো পার্টিকুলার করাপশন নিয়ে রিপোর্ট করে আর সরকার সেটা প্রকাশ হতে না দেয়, সেটাকে বলে সেন্সরশিপ। আবার ধরুন সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো একটা মিম বানানো হয় আর হঠাৎ সেটা ডিলিট হয়ে যায় বাই ফোর্স, এটাকে বলে সেন্সরশিপ। আবার ধরুন যদি কোনো বই, ঠিক আছে,
বা সিনেমা সেটা সোসাইটি করাপ্ট করবে এই এক্সকিউজ দিয়ে ব্যান করা হয়, হয়তো সেই সিনেমা বা হয়তো সেই বই খুব ভালো একটা বার্তা দিচ্ছিল বা দেওয়ার কথা ছিল, হ্যাঁ সেখানে হয়তো একটা ভালো মেসেজ ছিল, কিন্তু সেখানে হয়তো সেই মেসেজটা হয়তো সরকারের বিরুদ্ধে যাচ্ছিল বা সেই কোনো অর্গানাইজেশন বা কোনো পাওয়ারফুল গ্রুপের বিরুদ্ধে যাচ্ছিল, তখন সোসাইটি করাপ্ট করবে এই এক্সকিউজ দিয়ে যখন সেগুলোকে ব্যান করা হয় তখন সেটাকে বলে সেন্সরশিপ। আর আশা করি এরকম ধরনের প্রচুর এক্সাম্পল আমরা অনেক দেখেছি এবং আগামী দিনেও আমরা দেখব। তো যদি আমি খুব সাধারণভাবে বলতে যাই তাহলে সেন্সরশিপ হচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনার থাকার, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনার থাকার কথা সেটা পাওয়ার ইউজ করে কেটে দেওয়া, ঠিক আছে, একদম সহজ ভাষায়। এবার টিনার এই ব্যাপারটা নিয়ে যে কথাটা অবশ্যই উঠে আসে বা এসেছে সেটা হচ্ছে যে ভারতে কখনো হয়তো ইউটিউব ব্যান হয়ে যেতে পারে বা সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে যেতে পারে, তাই না? এবার সেখান থেকে একটা প্রশ্ন কি আসছে যে ভারতে কি এই অ্যাপগুলো ব্যান হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, দেখুন, ব্যান হয়ে যেতে পারে, ব্যান হয়ে যাবে বললেই তো আর ব্যান হয় না। এখানে দেখতে হবে যে ব্যান হওয়ার পসিবিলিটি আছে কি নেই, টেকনিক্যাল কি পসিবিলিটি আছে, রিয়ালিস্টিক কি পসিবিলিটি আছে, এগুলোও দেখতে হবে। তো শুরুতে যদি আমি বলি যে ভারতে ইউটিউব ব্যান হওয়াটা টেকনিক্যালি পসিবল, ঠিক আছে, কারণ আমরা কোভিড পিরিয়ডে দেখেছি যে ভারতবর্ষে বা ইন্ডিয়া অলরেডি কয়েকবার অনেকগুলো চাইনিজ অ্যাপ, যেমন ধরুন টিকটক, পাবজি মোবাইল ইত্যাদি ইত্যাদি আরও অনেক চাইনিজ অ্যাপ সেগুলো ব্যান করেছে এবং তার রিজন হিসেবে কি দেখিয়েছে? ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডেটা প্রাইভেসি। এবার আমাদের ভারত সরকার সবসময় বলে যে বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে লোকাল লজ ফলো করতে হবে, যেমন ধরুন আইটি রুলস, যেখানে বলা হয়েছে যে সব বড় প্ল্যাটফর্মসকে ইন্ডিয়াতে অফিস রাখতে হবে, গ্রিভেন্স অফিসার রাখতে হবে, আর সরকার চাইলেই 72 ঘন্টার মধ্যে ডেটা শেয়ার করতে হবে। তো আমাদের ডেটাগুলো কিন্তু এই যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছি সেখানে কিন্তু ডেটা আমাদের স্টোর করা থাকে, ঠিক আছে, বিভিন্ন ডেটা, এই যে আমি ভিডিও করছি, আপনারা কমেন্ট করছেন, ঠিক আছে, এই সমস্ত ডেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাপে স্টোর করা থাকে, ঠিক আছে। যদি কোনো হিনিয়াস ক্রাইম হয় বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় বা কোনো যদি খারাপ কিছু হয়, সেখানে যদি সরকার ইনভলভ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে যদি সরকার বা প্রশাসন চায় তাহলে কিন্তু 72 ঘন্টার মধ্যে সেই ডেটা সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে শেয়ার করতে হবে, ঠিক আছে। যদিও বিষয়টা আমি যতটা সহজে বললাম ততটা সহজ নয়, ঠিক আছে, কিন্তু হ্যাঁ অবশ্যই এরকম লোকাল লজ আমাদের এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি আমাদের ফোনে, এই লোকাল লজ কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মদেরকে ফলো করতে হয়। এবার যদি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই রুলসগুলো না মানে, ঠিক আছে, তাহলে টেকনিক্যালি তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে। কে নিতে পারে? ভারত সরকার। এবার চলুন আমরা একটু রিয়ালিস্টিক্যালি বিষয়টাকে ভাবি। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত প্ল্যাটফর্মগুলোর অলরেডি কিন্তু আমাদের ভারতবর্ষে একটা হিউজ ইউজার বেস আছে, প্লাস রেজিস্টার্ড অফিস আছে অনেকগুলো, প্লাস তাদের কিন্তু নিজেদের কমপ্লায়েন্স টিমও আছে, ঠিক আছে, মানে আমাদের ভারতবর্ষেই আছে। তো এত বড় অ্যাপস, মানে ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো তো বেশ বড় বড় অ্যাপ, ঠিক, তো এই সমস্ত অ্যাপগুলো আমাদের ভারতবর্ষে ব্যান হওয়া ভীষণই আনলাইকলি, কারণ এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি, তারপরে এই যে একটা হিউজ ক্রিয়েটার বেস আছে আমাদের ভারতবর্ষে, তার পাশাপাশি প্রচুর ব্যবসা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ডেন্ট বা এই সমস্ত অ্যাপগুলোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট। তো এই প্রত্যেকটা সেক্টরকে মানে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে যদি ব্যান হয়। তো ব্যান হওয়ার সম্ভাবনা সেরকম নেই, কিন্তু স্ট্রিক্ট রেগুলেশন বাড়তে পারে, যেমন ধরুন এক্সট্রা কমপ্লায়েন্স, হেভি ফাইন্স, লোকাল ডেটা স্টোরেজ
আরও ইত্যাদি ইত্যাদি অনেক রকমের রেগুলেশন সেগুলো ইম্পোজ হতে পারে। তা আমি যদি ছোট করে বলি তাহলে নেপালের মতো সার্টেন টোটাল ব্যান ইন্ডিয়াতে হওয়ার চান্স খুবই কম, কিন্তু এক্সট্রা রুলস, হেভি মনিটরিং, ফাইন্স এইগুলো ডেফিনেটলি বাড়তে পারে। এবার আসি টিনার কন্ট্রোভার্সিতে। টিনা যেটা বলেছে যে যারা ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে তারা ওই টাকা দিয়ে পুজোর শপিং করবে, আর তারপরে একটা যে স্যাভেজ কথা বলেছে যে তারা চাইলেই বা তারা যেন তাদের চ্যানেলের নামটা চেঞ্জ করে টিনার নামে রাখে। হ্যাঁ, এবার দেখুন, হ্যাঁ টিনা একটা ব্যাপার হচ্ছে, ও কিন্তু খুব ভালো ঝগড়া করতে পারে, ঠিক আছে। যারা ওই সৌমালির সাথে যখন ওই মিত্র পরিবারে ঝগড়া লেগেছিল তখন ওই ওরা যে মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে যে ভিডিওটা করেছিল সেখানে যদি দেখেন বুঝবেন যে ও এমন অনেক কথা আছে মানে হয়তো দরকার নেই, আননেসেসারি বলেই যাচ্ছিলো, ওকে পাশ থেকে ওর হাজব্যান্ড থামাচ্ছিল, ঠিক আছে। তো হ্যাঁ ও মানে ঝগড়া ভালো করতে পারে কিন্তু কোথায় শেষ করতে হবে ও জানে না। এবার দেখুন 2 বছর পর, প্রায় 2 বছর বলবো না, ধরুন প্রায় 1-1.5 বছর চুপ ছিল, 1-1.5 বছর পর মুখ খুলেছে, স্বাভাবিকভাবে কন্ট্রোল থাকে না। হ্যাঁ, তো বলে ফেলেছে অনেক কিছু, ঠিক আছে, যাদের খারাপ লেগেছে তারা সেভাবে উত্তর দিয়েছে ওকে। কিন্তু এই কথায় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনে একদম মানে আতে ঘা লেগে গেছে আর কি, ঠিক আছে। তাই তাদের মধ্যে অনেকে আবার পাল্টে এটা বলেছে যে নেপালে যেরকমভাবে ইউটিউব ব্যান হয়েছিল, ঠিক আছে, ইন্ডিয়াতেও যদি ব্যান হয় তখন টিনা কী করবে, তাই না? কারণ টিনার তো সাথে পাচে কেউ নেই। যেমন ধরুন তাদের হাজব্যান্ড আর্ন করে, সেই আর্নিংয়ের টাকাতেই সংসার চলে। ইউটিউবের ইনকামটা তাদের কাছে জাস্ট হাত খরচ। তো ইউটিউবের ইনকাম যদি তাদের বন্ধ হয়ে যায় তাতে কারোর কিছু যায় আসবে না। হ্যাঁ, একজনের যায় আসবে, যার হাজব্যান্ডের, আবার সে নিজেই বলেছে তার হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না, তার যায় আসবে, কিন্তু আর বাদবাকি ক্রিয়েটারদের তো যায় আসবে না, কারণ তাদের হাজব্যান্ডের টাকাটাই ওটাই ইম্পর্টেন্ট, তাদের আর্নিংটা ইম্পর্টেন্ট, ইউটিউবের টাকাটা জাস্ট পকেট মানি ফর দেম। কিন্তু অপর দিকে দেখতে গেলে টিনা, সে তো সেপারেশনে আছে, কদিন পরই তার ডিভোর্স হয়ে যাবে, ওকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার মতো কেউই নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওর একমাত্র ইনকাম সোর্স হচ্ছে এই ব্লগিং আর সোশ্যাল মিডিয়া। তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে ঠিক কথা, টিনার সিচুয়েশনটা বেশ ভালো মতন রিস্কি। তার উপর আবার ও পশ্চিম বাংলা মানে নিজের একদম হোম টাউন ছেড়ে দিল্লিতে ভাড়া ফ্ল্যাটে একা থাকে, আর পুরোটা ডিপেন্ড করে ব্লগিংয়ের ওপর। হ্যাঁ, ওর একটা ভুল আছে। ভুলটা কি? সেটা হচ্ছে যে ও এতদিনে কোনো স্কিল ডেভেলপমেন্টের কোর্স করেনি, বা চেষ্টা হয়তো করেনি, জানি না করেছিল কিনা। হ্যাঁ, শুধু ভিউজের ভরসা করে পুরো জীবন চালানো যায় না, মানে এটা আমি টিনাকে বলতে চাই যে ও যেন অবশ্যই ফিউচারে ডেফিনেটলি নতুন কিছু স্কিলস শেখে, বা ওকে শিখতে হবে, নতুন পথ খুঁজে নিতে হবে ওকে, কারণ ভিউজটা ভীষণই অনিশ্চিত। ভিউজের ওপর ডিপেন্ড করে পুরো গোটা জীবন কখনোই চালানো যায় না। ইভেন ও যদি কোনো ব্যবসাও করে, ধরুন ওই জুয়েলারির ব্যবসাটাও যদি আবার নতুন পুনরায় শুরু করে, সেটাও তো ডিপেন্ড করবে ওর ভিউজ বা ওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের ওপর, তাই না? তো ও যদি সোশ্যাল মিডিয়া বাইরে গিয়ে ওর আর একটা কোনো স্কিল ডেভেলপ করে, সেটা দিল্লিতেই করুক, তাতে কি হবে, ওর এই রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমবে। কারণ দেখুন, আমি যেটা বললাম যে কোনোদিন হয়তো সোশ্যাল মিডিয়া ব্যান হবে না আমাদের ভারতবর্ষ থেকে, কিন্তু কী হবে, প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আসবে। আর তার থেকেও বড় কথা, যদি রুলস অ্যান্ড রেগুলেশন আসেও তো ব্লগিং করো, ওর তো কিছু যায় আসবে না সেগুলো দিয়ে, তাই না? কিন্তু কি হবে, যে এই যে ভিউজ এখনও পাচ্ছে, সেটা কি সারা জীবনও পাবে? সেটা কি সারা জীবনও ধরে রাখতে পারবে না। তো তার বাইরে ওকে নিশ্চয়ই ডেফিনেটলি নিজের অস্তিত্ব রক্ষার জন্য কিছু একটা করতে হবে। এবং এই যে মেট্রো সিটিগুলোতে, সেটা দিল্লি হোক, বম্বে হোক, ব্যাঙ্গালোর হোক, পুনে, হায়দ্রাবাদ, যেখানেই হোক না কেন, হ্যাঁ, সেখানে কিন্তু সবাই কি হোয়াইট কলার জব করে না, অনেকে আছে যারা অন্য স্টেট থেকে এসে তারা বিভিন্ন রকমের কাজ, ধরুন এই যে ব্যাঙ্গালোরে আমি থাকি, এখানে আমি যখনই কোনো স্পা বা আমি কোনো বিউটি পার্লারে যাই, সেখানে ম্যাক্সিমাম কর্মচারীরাই কিন্তু নর্থ ইস্ট থেকে আসে, ঠিক আছে, নর্থ ইস্ট বা আরও বিভিন্ন প্রদেশ থেকে এসে তারা বিভিন্ন রকমের কোর্স করে কাজগুলো করছে। তো সেখান থেকে একটা খুব হোয়াইট কলার জবের মতো মাইনে না পেলেও একটা ভালো রোজগার তো হচ্ছে, তারা তো অন্য শহরে এসে থাকছে, সার্ভাইভ করতে পারছে। তো ওকেও ডেফিনেটলি এখন সেটা ও ডিসাইড করবে যে ওর কীরকম ধরনের স্কিল ডেভেলপমেন্টের দিকে ওর ন্যাক আছে, কোনটার প্রতি ওর বেশি ইন্টারেস্ট, তো সেই দিকে ওর স্কিলটা ডেভেলপ করতে হবে সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে।
এবার এটা একান্ত, এটা আমার বলার দরকার ছিল, আমার মনে হলো বলি, আমি বললাম, কিন্তু বাকিটা টিনার ওপর ডিপেন্ড করছে যে টিনা কী করবে। কিন্তু এই কথাটাও সত্যি যে যারা সেফ ব্যাকআপ নিয়ে ওকে নিয়ে হাসাহাসি করছে, কন্ট্রোভার্সি করছে, ঠিক আছে, তারা কিন্তু টিনার মতো রিস্কটা নেয়নি। টিনা অন্তত নিজের কাঁধে নিজের জীবনটাকে ক্যারি করছে, যেটা যারা ওকে নিয়ে সেফ ব্যাকআপ নিয়ে বসে কন্ট্রোভার্সি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খাটে না। হ্যাঁ, তো যেটা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যান বা ইউটিউব ব্যান। আবারও বলছি যে আমাদের ভারতবর্ষে ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই মানে চাইনিজ, আমি টিকটকের কথা বলছি না, টিকটকটা যেহেতু চাইনিজ, আর আপনারা জানেন চায়নার সাথে ইন্ডিয়ার কী সম্পর্ক, ঠিক আছে, পলিটিক্যাল প্রচুর ব্যাপারও জড়িয়ে থাকে। বাট ইন কেস অফ ইউটিউব তো গুগলের একটা প্রোডাক্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই তিনটে তো মেটার প্রোডাক্ট। তো গুগল আর মেটার কিন্তু একটা হিউজ ইউজার বেস আছে, যেটা কিন্তু টিকটকের ছিল না, বা যদি আবার টিকটক ফিরেও আসে হয়তো গুগল আর মেটার মতো ইউজার বেস টিকটক পাবে না। তো যে সমস্ত প্ল্যাটফর্মের এত হিউজ ডেটাবেস, আমাদের ইউজার বেস আমাদের ভারতবর্ষে আছে, ভারতবর্ষের ইকোনমি অনেকটাই কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মের ওপরও ডিপেন্ডেন্ট। তো সেইখানে নিশ্চয়ই ভারতবর্ষ এমন কোনো ড্রাস্টিক স্টেপ নেবে না। তবে হ্যাঁ, ওই যে বললাম লোকাল লস ফলো করতে হয় যেহেতু, তো সেখানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আসতে পারে, প্রচুর স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আসতে পারে। তাতে করে কিন্তু যে সমস্ত ব্লগার যারা জেনুইনলি ব্লগ করে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা জেনুইনলি কন্ট্রোভার্সি করে না তাদের ক্ষতি হতে পারে। তো যাই হোক, ভিডিওটা এত অবধি থাকলো। সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, কোনো ইনফরমেশন হঠাৎ করে প্রোভাইড করার আগে তার প্রপার টেকনিক্যাল এবং রিয়ালিস্টিক অ্যানালিসিস করে তবেই যেন শেয়ার করা হয়, নাহলে কিন্তু মানে এগুলো থ্রুতে প্রচুর ফলস ন্যারেটিভ ছড়ায়। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।